আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছে আমাদের শ্রদ্ধেয়। ধন্যবাদ রফিক স্যারকে। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সজল, আপনাদেরকে ইংরেজি সাবজেক্টে পড়িয়ে থাকি বিদ্যাবাড়িতে। তো আজকে মানে খুবই শর্ট একটা লাইভ নেওয়ার জন্য আসলাম। আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের বিসিএস এর লেকচার শিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যালোচনা। তো আপনারা ইতিমধ্যে যারা ভর্তি হয়ে আছেন আমাদের বিদ্যাবাড়িতে 47 এবং 48 বিসিএস ব্যাচে, আমার স্যার অ্যাডভান্স 47 তো চলছে, 48ও কিন্তু অ্যাডভান্স করতে হচ্ছে। তো 47 এবং 48 ব্যাচে যারা ভর্তি আছেন, তো অনেক দিনের তাদের চাহিদা ছিল যে স্যার আমাদের লেকচার শিটটা কই, লেকচার শিট কেন দেওয়া হচ্ছে না। তো আপনাদের এই যে চাহিদাটা, লেকচার শিটটা কোথায়, লেকচার শিট দেওয়া হচ্ছে না। তো এই লেকচার শিটটা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম যে মান উন্নয়নের কাজ চলছে, আপডেট করার কাজ চলছিল। তো এটা আপডেট করার কাজ শেষ এবং আজকে কিন্তু আমরা লেকচার শিট, আজকে না বেশ কয়েকদিন হয়েছি আমরা লেকচার শিট হাতে পেয়ে গেছি। তো এটা নিয়েই কিন্তু মূলত আজকে আমাদের এই বিশেষ এই লাইভ সেশনটি। প্রথমত আমি যদি স্যারের সাথে কথাগুলো অ্যাড করে থাকি যে আপনারা জানেন যে বিদ্যাবাড়ি সবসময় গোছানো কাজগুলো নিয়ে আপনাদের সামনে আসতে পছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ইতোমধ্যেই লাস্ট কয়েকটা লাইভ ধরে হিন্ট দিচ্ছিলাম যে আমাদের যে সামনের বিসিএস 46, 47, 48 যে বিসিএসটা আছে সেই উপলক্ষে বিদ্যাবাড়ি বেশ কিছু গোছানো কার্যক্রম নিয়ে আসছে, যারই পরিক্রম হিসেবে আজকে আমরা যে আমাদের নতুন যে লেকচার শিটটা আছে, ইনফ্যাক্ট আমাদের হাতে যদি স্যার আমরা হার্ড কপি দেখে দিই, একেবারে নতুন যে লেকচার শিট গুলো আছে, এই নতুন লেকচার শিট গুলো সম্পর্কে আজকে আমরা একটু টুকটাক কথা বলবো। যদি আমরা জাস্ট ইংরেজি ভাষার যে লেকচার শিটটা আছে, ইংরেজি ভাষা এবং সাহিত্য, এতটুকু বলে রাখা যায় যে এখানে মোটামুটি ইংরেজি ভাষার জন্য আছে 450 পেজের মতো, এবং পাশাপাশি ইংরেজি লিটারেচার একই বইয়ের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। তো একই বইয়ের মধ্যে আপনি 600+ পেজ পেয়ে যাচ্ছেন শুধু ইংরেজি ভাষার জন্য। তো সেক্ষেত্রে শুধু পেজ, আসলে কোয়ালিটি ম্যাটার করে এই জায়গার মধ্যে। সবগুলো বই কিন্তু এমন ভাবে গোছানো আমাদের, তো এই জায়গার মধ্যে কোয়ালিটিটা ম্যাটার করে কিভাবে, আমরা যখন একটু পরে বই নিয়ে বিস্তারিত কথা বলবো, যখন একটা প্রশ্ন দেখাবো আপনাদেরকে, তখন আপনারা দেখতে পাবেন যে একটা প্রশ্নের জের ধরে আমরা যেই টপিক ধরে কথা বলছি সেই টপিক থেকে দেখা যাচ্ছে যে কিছু কয়েকটা আলোচনার পরেই গিয়ে প্রিভিয়াস ইয়ারের সেই টপিক থেকে যে সকল প্রশ্নগুলো আসছে সেই সকল প্রশ্নগুলো কিন্তু চলে আসছে। তো যেটা আমরা একটু পরেই দেখতে পাবো। স্যার একটা ব্যাপারটা খেয়াল করেন, আমি বইগুলো একটু গাণিতিক যুক্তি একটু জাস্ট দেখাই, আমাদের বইগুলো কতটা রঙিন করা হয়েছে, রঙিন করা, কালার ইংলিশ বইটা কি বলবো, এটা এত ভালো মানের করছে লেকচার শিটটা, অস্থির। জাস্ট নেক্সট আমরা যদি দেখি পরবর্তী প্রত্যেকটা লেকচার শিট গুলো দেখি, আন্তর্জাতিক বিষয় বলি, দেখি কিন্তু ধরতে ইচ্ছা করে। মানসিক দক্ষতা প্রত্যেকটা চলে আসছে আমাদের এখানে, নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ, ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, প্রত্যেকটা যে লেকচার শিট গুলো রয়েছে আমাদের অংশটুকু থেকে, বাংলাদেশ বিষয়াবলী রয়েছে প্রত্যেকটা দৈনন্দিন বিজ্ঞান, এবং সাথে রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্রত্যেকটা আলাদা আলাদার জন্য। হ্যাঁ, তো যাই হোক, তো এই প্রত্যেকটা টোটাল হচ্ছে কয়টা বই? 9টা সম্ভবত, 9টা বই আছে, যেখানে নৈতিকতা এবং ভূগোল একসঙ্গে রয়েছে। টোটাল হচ্ছে 9টা লেকচার শিট, পাশাপাশি আবার ইংরেজি লিটারেচারের পাশে ইংরেজি গ্রামারটা একই সাথে আছে, একই বইয়ের মধ্যে আছে। তো আমরা একটু দেখি যে আসলে লেকচার শিটের প্যাটার্নটা সে কিভাবে করা হয়েছে। হ্যাঁ, চলুন দেখে আসি আমাদের লেকচার শিটের প্যাটার্নটা কিভাবে করা আছে। প্রথমে যদি দেখে যাই, এটা কি সাবজেক্ট? মানসিক দক্ষতা। একবারে দেখে যাই, মানসিক দক্ষতা দেখেন আমাদের এটা মানসিক দক্ষতার লেকচার শিটটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পেজটা। প্রথম পেজ বলতে আমাদের মূল যে মানসিক দক্ষতা আমাদের রয়েছে, আমি যদি একটু দেখাই, মানসিক দক্ষতা যে পেজটা রয়েছে আমাদের, এই যে আমাদের এটা হচ্ছে লেকচার শিট, হাতে হার্ড কপি, এটাকে বলা হচ্ছে সফট কপি। তো হার্ড কপিটা যখন আমরা নিচ্ছি, হার্ড কপির মানসিক দক্ষতা এটা, এই যে পেজটা আমরা যখনই চেঞ্জ করছি, একটা পৃষ্ঠা উল্টাচ্ছি, তখন এই যে আমাদের এই পেজ, এটা কিন্তু আমাদের হার্ড কপিটা, এই যে এখানে। হ্যাঁ, আর এর পরবর্তী যে পেজটা পাচ্ছি এটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে সম্পূর্ণটা এখানে। হ্যাঁ, তো যারা হচ্ছে যে পিডিএফ পায়, আমাদের এখানে তো ভর্তি হলে পিডিএফটা ফ্রি পায়, একদম ফ্রি, একদম ফ্রি পায়, এই যে সম্পূর্ণ এটা ফোনে পড়তে পারবে বা কম্পিউটারে ল্যাপটপে নিয়ে পড়তে পারবে। তো এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পিডিএফটাই সে ফ্রিতে পাচ্ছে। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করেন, মানসিক দক্ষতা কি কি রয়েছে, ওখানে যা যা রয়েছে ওইটাই আমরা কিন্তু এখানে পিডিএফ আকারে নিয়েছি। আমাদের এখানে প্রথমেই হচ্ছে সিলেবাস ডিসকাশন যেটা রয়েছে, ডিসকাশনের পরে সূচিপত্র রয়েছে। এখানে আমি যদি স্যার একটা জিনিস অ্যাড করি, স্যারও আমার সাথে নিঃসন্দেহে একমত হবেন বলে আমার বিশ্বাস। আমরা জানি মানসিক দক্ষতায় কত মার্কস, প্রিলিমিনারিতে 15 মার্কস, তাই তো? এই বইটা যদি আপনি পড়েন, এখানে কত পেজের? এই বইটা আছে হচ্ছে আপনার 72 পেজ। এই 72 পেজের বইটা পড়লে আপনার প্রিলিমিনারিতে 15 মার্কসের পাশাপাশি রিটেনে যে 50 মার্কসের মানসিক দক্ষতা থাকে, পুরোটা স্যার কভার করা সম্ভব? বলেন তো এই বইটা পড়ে।
ওকে, একটু আমাদের আসলে সাউন্ডে ইয়ে হচ্ছে। তো যেটা বলছিলাম স্যার, 15 নম্বরের পাশাপাশি রিটেনে 50 নম্বর কি কভার করা সম্ভব? এটা এইখান থেকে আমি মনে করি মানসিক দক্ষতা থেকে অনায়াসেই সম্ভব। তবে একটা বিষয়, এখানে আপনারা যে প্র্যাকটিস দেওয়া আছে 72 পৃষ্ঠা দেখতে হয়তো কম, বাট প্র্যাকটিস কিন্তু স্যার হিউজ প্র্যাকটিস দেওয়া আছে। হ্যাঁ, তো এটা আসলে ব্যাপারটা হচ্ছে, এটা আপনার কাছে অনেক বেশি লাগবে কখন, যদি দেখা যায় পরীক্ষা 7 দিন আছে। কিন্তু এখন থেকে যদি প্রিপারেশন নেন, পরীক্ষা হবে সেই আপনার 25 সালের মার্চ বা এপ্রিলে পরীক্ষা হবে 27তম বিসিএস। তো এখন থেকে যদি প্রতিদিনও যদি আমি অর্ধেক পৃষ্ঠা করি, তো মনে করেন যে অনেক কিন্তু এগিয়ে যাব আমরা। এই জন্য আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য হলেও কিন্তু এখন থেকে পড়াশোনা করতে হবে। স্যার একটা কথা যদি বলতে চাই, এই বইটা কিন্তু আমরা মার্কেটে अवेलेबल করছি না। না, এটা তো অবশ্যই আমাদের এই বইগুলো কিন্তু এক্সেপশনাল, এটা শুধুমাত্র আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বইগুলো আমরা প্রোভাইড করে থাকি। হ্যাঁ, যারা ভর্তিকৃত তারাই কিন্তু আমাদের কাছ থেকে এই বইগুলো কিন্তু নিতে পারেন। তবে বাইরে মানে যারা ভর্তিকৃত নয় তাদের জন্য এটা কিন্তু নয়। আচ্ছা, আর এখানে একটা কথা যে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে মোটামুটি বিসিএস সংক্রান্ত একটা এক্সপেরিয়েন্স আছে বিদ্যাবাড়ির প্রতিটা টিচারেরই। আপনাদের বিসিএস এর যে প্যাথটা আছে সেই প্যাথটা পরিচিত, সেই লাইনটা পরিচিত, বিসিএস এর পথটা পরিচিত। তো সেই পথের মধ্যে আমরা যেহেতু যাত্রী হিসেবে ছিলাম বা আছি, সেই বিবেচনায় আমরা যখন পড়েছি এই লেকচার শিট গুলো যখন আমরা দেখেছি, আমরা এতটুকু বলতে পারি যে এই লেকচার শিট গুলো যদি আপনি মন দিয়ে ভালো করে বুঝে পড়েন, আপনার বিসিএস প্রিলিমিনারি পাস করার জন্য অন্য কোনো প্রকাশনী বই আসলে প্রয়োজন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। স্যারের কাছে কি মনে হয়? অবশ্যই স্যার, কারণ এই জায়গার মধ্যে এমন কোনো জায়গা নাই যে টাচ করা হয় না, এমন কোন ইম্পর্টেন্ট জায়গা নাই যেটাকে এড়িয়ে যাওয়া হয়েছে, বা এমন কোন কম গুরুত্বপূর্ণ জায়গা নাই যেটাকে অনেক বড় বানানো হয়েছে। আমি স্যার এটা মানুষের দক্ষতা থেকে যদি বলি, একটু দেখাই স্যার, মানে দেখালে আসলে ক্লিয়ার করা যায়। এক্স্যাক্টলি। তো প্রথম যে অধ্যায় বা প্রথম যে লেকচার, আমাদের কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে যে সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে আমরা যখন ক্লাস নিই, আগে তো আমরা স্লাইড আকারে ক্লাস নিতাম, এখন কিন্তু আমরা কিন্তু স্লাইড আকারে ক্লাস নিই না। এখন আমরা যেটা করছি, এইটাই আপনার ক্লাস থাকবে। মানে আপনাদের এই লেকচার শিটটা একদম মানে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ রূপে আপনার যেন বোধগম্য হয়, সেটা আপনি তো বাসায় পড়বেন, বাসায় পড়ার পাশাপাশি আপনার যে বিদ্যালয়তে ক্লাসগুলো করবেন, এই ক্লাসগুলো তো কিন্তু আমরা লেকচার শিট থেকে এখন পড়াচ্ছি নতুন আঙ্গিকে, নতুন প্যাটার্নে। তো এটা হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার। এখান থেকে যেগুলো রয়েছে, প্রথমে আসলে টাইপ 1, মানে টাইপ 1-এ কি কি রয়েছে আমাদের, হ্যাঁ, ভাবার্থ অনুবাদ, অনুধাবন এবং কি সঠিক শব্দ চয়ন, যে ব্যাপারগুলো রয়েছে, এই অংশগুলো থেকে এখানে হালকা করে ব্যাখ্যা করে আপনারা কিন্তু ডিরেক্টলি চলে আসছে মূল প্রশ্নে, যে শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয় তবে বদ্ধভূমি কি? বদ্ধভূমি হচ্ছে বুদ্ধিজীবী হত্যা। তো ফ্যাক্ট, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, আপনি যদি একটা কথা বলতে পারি যে সরাসরি যে এখান থেকে কমন পাবো, এটা কিন্তু ডিরেক্টলি আমরা বলছি না, এটা স্যার বলা ঠিক হবে না, কিন্তু কমন পেতে হবে না। আমার এখান থেকে যে কোশ্চিনটা আসবে, আপনি যেটা সম্পূর্ণ প্র্যাকটিস করেন, তাহলে আপনি ওই কোশ্চিনগুলো অ্যান্সার করতে পারবেন। আসলে স্যার এমসিকিউ পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কমন পাওয়া যায় না, কমন ফেলতে হয়। হ্যাঁ, কমন ফেলতে হয়, কারণ আমরা মাঝে মধ্যে পিওই একটা মেথডের কথা আমাদের শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার বলে থাকেন, যে প্রসেস অফ এলিমিনেশন, মানে কোনটা অপশন হবে সেটা বোঝার আগে প্রয়োজন কোনটা অপশন হবে না সেটা বাদ দেওয়াটা। তিনটা আমরা বাদ দিতে পারবো, এতটুকু নলেজ আপনি পেয়ে যাবেন। তিনটা যে বাদ দিতে হবে, সেই কোন তিনটা বাদ দিতে হবে সেটা আপনি খুব মানে বেসিক নলেজটা খুব ভালো করে পেয়ে যাবেন। তো সেই আঙ্গিকে বলতে পারি যে আপনি যদি ভালো করে আয়ত্ত করেন, পড়ালেখাটা বেসিক্যালি নিজের কাছে, কমন ফেলাটাও বেসিক্যালি নিজের কাছে, একেবারে হুবহু কমন। এই ব্যাপারটা যদি আমি বলতে চাই, যে কোনো প্রকাশনীর বই থেকেই কিন্তু হুবহু কমন পড়তে পারে স্যার, যে কোনো প্রকাশনীর বই থেকেই পড়বে, কারণ বই কোনোটাই আসলে মানে উইদাউট রিসার্চ করা হয় না। তো সেজন্য আমাদেরটার স্পেশালিটি যদি আমরা বলি, এই বইটা আসলে গোছানো বই। যেমন দেখেন স্যার যেটা বলছিল যে টাইপ 1, এই যে ভাবার্থ, অনুধাবন ও সঠিক শব্দচয়ন, এই যে টপিকটা, এই টপিক থেকে সাধারণত প্রশ্ন কি সংক্রান্ত, যে কোনো একটা টপিক দিয়ে সেই টপিক থেকে সেই টপিক রিলেটেড কি মানে কি টাইপের প্রশ্নগুলো আসে। সিমিলারলি দেখেন এখানে এরপরের যে জায়গাটা আছে, ইংরেজিতে অনুধাবনের। স্যার এখানে একটা বিষয় খেয়াল করে একটু অ্যাড করে আপনার সঙ্গে, এই যে শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয় তবে বদ্ধভূমি কি? বদ্ধভূমি বুদ্ধিজীবী হত্যা। এটা কিন্তু একটা এখানে আপনার মানে অথেন্টিক ব্যাখ্যা কিন্তু পাচ্ছেন আপনি। পাশাপাশি এই দেখেন টিচার্স ওয়ার্ড, যেটা কিন্তু ক্লাসে টিচার্সরা পড়াবে, মানে এটা কিন্তু ব্যাখ্যা নাই, এটা ব্যাখ্যাটা স্যার দিবে ক্লাসের মধ্যে স্যার দিবে, এটা ব্যাখ্যাটা স্যার দিবে। আসলে আমি পারি নাই, বাট কেন? হ্যাঁ, তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা যে টাইপ, এরপর দেখেন তখন টাইপ 2 চলে আসে, সম্পর্ক এবং কি বিশেষত্ব নির্ণয়। তো এ ধরনের দেখেন এখানে কিন্তু টেকনিক দেওয়া আছে, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলোর সমাধান কিভাবে শুরু করবেন। তো আসলে আমাদের সম্পর্ক বিশেষত ডিরেক্ট প্রশ্ন, এটা আসলে এটা কিন্তু কোনো স্যার ব্যাখ্যা আসলে হয় না। যেমন এখানে প্রশ্ন করছে, আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই, আপনার কি হয়? তো স্যার আমরা যদি সমাধানটা যাই একটু, স্যার একটা সমাধান করে দিব আমি। তো এটা কিন্তু সবাই পারবে, না পারার কিছু নাই। তো
মেন্টাল অ্যাবিলিটি স্যার, প্রশ্নটা মানে সাবজেক্টটা কি? মেন্টাল অ্যাবিলিটি, আপনাকে ভাবাবে। তো ফ্যাক্ট হচ্ছে আপনার কাকার, স্যার একটু পেনটা একটু যদি দেখেন, আপনার কাকার, তো স্যার আমার কাকা, চাচা, অনেকে চাচু বলি, কাকু বলি, হ্যাঁ যাই বলি, আমার চাচার একমাত্র বড় ভাই, তাহলে একমাত্র বড় ভাইটা কে? আমার চাচার একমাত্র বড় ভাই, তার মানে আমার বাবা, আমার বাবা। তো বড় ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে মানে আমার বোন, হ্যাঁ মেয়ের ছোট ভাই, হ্যাঁ আপনার কে হয়? তো মেয়ের ছোট ভাই, মানে মেয়ে যদি আপনার বোন হয় তাহলে তার মেয়ের ছোট ভাই মানে আপনার বোনের ছোট ভাই আপনার কি হবে? ভাই, অবশ্যই ভাই হবে, তাই না? সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, হ্যাঁ প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে যে ব্যাপারটা একটু দেখাই স্যার, আসলে উপকারটা কোথায় করছে। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু আপনাকে নিজে নিজে করার জন্য ঠিক অনেকে স্যার ভাবা চায় খেয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। যারা পুরুষ তাদের সামনে প্লাস এবং যারা মহিলা তাদের সামনে মাইনাস চিহ্ন দিয়ে পুরুষ এবং মহিলা ব্যক্তিদেরকে আলাদা করে চিহ্নিত রাখুন। এরকম বলছে যে পুরুষ এবং মহিলা আলাদা চিহ্নিত করুন। লেস দেন অর ইকুয়াল, প্লাস গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল গ্রেটার দেন চিহ্ন দ্বারা স্বামী স্ত্রী নির্দেশ করা যায়, মানে এখানে নির্দেশ করা হচ্ছে। তো এরপর একই প্রজন্মের লোকদেরকে এক লাইনে দেখে ওপরের প্রজন্মকে উপরে এবং নিচের প্রজন্মের লোকদেরকে নিচে লিখে সমাধান করুন। ওপরে নিচে লিখে জেনারেশনকে আলাদা না করলে দেখা যাবে কখনো চাচাকে ভাই বলে ফেলতে পারেন, হতে পারে এরকম। তো এটা যদি স্যার একটু আমি একটু সময় নিয়ে দেখি স্যার, ফ্যাক্টটা হচ্ছে প্রজন্ম নিয়ে আসেন। তো স্যার আমরা কোন প্রজন্মের ব্যক্তি? আমরা আমাদের বাবার পরবর্তী প্রজন্ম। আমরা কোন প্রজন্মের বলি? আমরা যদি প্রজন্মকে ভাগ করি, ফার্স্ট জেনারেশন, আচ্ছা আচ্ছা, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, আমরা কোন প্রজন্মে? আচ্ছা, আমরা তো মানে ফিফথ জেনারেশন চলছে, সায়েন্সের মাধ্যমে আমরা ফিফথ। কিন্তু কথা হচ্ছে যে আসলে আমাদের এই যে বাবা, চাচা, দাদা, আবার আমাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তো এই যে কয়টা প্রজন্ম? পাঁচটা। তো প্রথমে প্রজন্মে চলে আসে দাদা দাদি, হ্যাঁ দাদা দাদি বা নানা নানি, নানা নানি। তো এই যে দাদা দাদি নানা নানি, দ্বিতীয় প্রজন্মে চলে আসে আমাদের বাবা মা, বাবা মা, তারপরে কি চাচা চাচি, হ্যাঁ চাচা চাচি, এরপরে হচ্ছে খালা খালু, খালা বা খালু। থার্ড প্রজন্মে চলে আসি। এবার কিন্তু আমরা চলে আসবো, তার মানে কি এখানে কিন্তু আমরা চলে আসি, আমি আপনি, হ্যাঁ আমি আপনি, তারপরে কি আমার মনে করেন যে ভাই চলে আসে, আমার বোন চলে আসে, তাই না? আমাদের যাদের থার্ড জেনারেশন, মানে আমরা কোন জেনারেশন? আমরা থার্ড জেনারেশন। আমাদের ফোর্থ জেনারেশন কারা আসবে? আমাদের মেয়ে, হ্যাঁ আমাদের ছেলে মেয়ে, হ্যাঁ ছেলে মেয়ে, তারপর কি ভাতিজা, ভাতিজা ভাতিজি, ভাগ্নে, হ্যাঁ এগুলো আমাদের কি ফোর্থ জেনারেশনে আসবে। ফিফথ জেনারেশনে কি আসবে? নাতি নাতনি, হ্যাঁ নাতি নাতনি। এই যে এই জেনারেশনকে কি ভাগ করতে, ওখানে ওই কন্ডিশনটাকে বলা হচ্ছে এখানে। এবার আপনি যে কোনো সম্পর্ককে এখানে প্রয়োগ করেন, দেখেন হয়ে যাবে প্লাস মাইনাসটা কেন, মানে আপনি কিন্তু ওখানেই লেখা দেখে কনফিউশন হয়ে যাবেন। কিন্তু আমরা তো ক্লাস নিব, তো ক্লাসে তো আপনাকে বুঝাবো কখন আপনি প্লাস করবেন। যে আপনি যখন বলবে কি আপনার চাচার, যে প্রশ্নটা দেখি একটু মিলানি, প্রশ্নটা যদি মিলিয়ে নি, এখানে আপনার কাকার একমাত্র বড় ভাই, তাহলে আমার কাকা কোথায় আছে? আমি তো এখানে, আমার কাকা কোথায় আছে? এই যে এখানে। তো কাকার বড় ভাই মানে কি ওই লাইনে থাকবে কিনা? তো কাকার বড় ভাই মানে আমার কে? বাবা, এখান থেকে কিন্তু পেয়ে যাবো। তো আবার বলছে কি বড় ভাই, কাকার বড় ভাইয়ের এক, কি বলছে, বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই, তো মেয়ে, বড় ভাইয়ের মেয়ে যখন বলছে মানে বাবার মেয়ে, মানে আমার কি হবে এখানে? আমার বোন, এই যে বোন আসে, বোন চলে আসছে, তো বোনের আমার ছোট ভাই, এই যে ভাই চলে আসলো, তাহলে আমার কে হয়? ভাই, আমার কিন্তু ভাই হবে। স্বাভাবিকভাবে কিন্তু আমরা চলে আসবো এখানে। তো প্রত্যেকটা, শুধুমাত্র এটা মেন্টাল অ্যাবিলিটির জন্য না, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বলছি একই রকম ভাবে, হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টে। যেমন আমরা যদি মানে মেন্টাল অ্যাবিলিটি থেকে একটু ক্রস করে আমরা যদি পরবর্তী একটা সাবজেক্টে চলে যাই, আচ্ছা আগে আমরা জুম আউটটা করে নেই। ইংরেজিতে আমরা চলে আসলাম। যেটা স্যার বলছিলেন, মানে দেখলেন যে কত সুন্দর করে একটা জিনিস দেখানো যায়, বা আপনার যে আমাদের মেন্টাল অ্যাবিলিটির যে সম্পর্ক, যেখান থেকে প্রতিটা বিসিএস দেখা যায় প্রশ্ন আসতে। এবার যদি ইংরেজি লেকচার শিটটা আমরা একটু দেখি, এটা হচ্ছে লেকচার কন্টেন্ট 3, লেকচার মানে 3-তে আছে, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেখান থেকে বিগত যে প্রাইমারি, মানে আমরা আমাদের লেকচার শিটটা যে শুধুমাত্র বিসিএসই কভার করছে, নট নেসেসারি। এই বিসিএস এর পাশাপাশি 11 থেকে 20তমও কিন্তু, মানে বিসিএস এর প্রিপারেশন হচ্ছে মাদার অফ অল প্রিপারেশন। আপনি যদি বিসিএস এর লেকচার শিটটা ভালো করে পড়তে পারেন বা বিসিএস এর প্রিপারেশন ভালো করে নিতে পারেন, অন্যান্য অনেক সাবজেক্ট, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সর্বশেষ প্রাইমারি থেকে 3টি প্রশ্ন এসেছে, তৃতীয় ধাপে 3টি প্রশ্ন এসেছে, থার্ড স্টেপে একেবারে এই ইয়ে থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে।
এছাড়াও বিসিএস এ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা কমন একটা প্যাটার্ন। এখন এই জিনিসটার আপনি গুরুত্বটা বিবেচনা করবেন বা এটার গুরুত্বটা বুঝবেন কিভাবে? প্রথমেই চলে যাবেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যখন টপিকটা আপনি পড়বেন তার আগে চলে যাবেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখেন এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চলে আসছে টিচার স্টুডেন্ট প্র্যাকটিস, যেখানে আমরা 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নটা দেখতে পাচ্ছি, 36তম, 23তম এবং পাশাপাশি আরো যে 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষার প্রশ্নগুলো আছে যেখানে প্রতিনিয়ত এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন আসছে সেগুলো দেখা যাচ্ছে। চলেন আমরা লেকচারের যে ভেতরের জায়গাটা আছে সেটা যদি একটু সহজ করে দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আর লেকচারের যে আপনার অবয়বটা দেখছেন, বাহ্যিক যে অবয়বটা দেখছেন, স্যার যেটা বললো যে দেখলে ধরতে ইচ্ছা করছে বা দেখলে কিন্তু পড়তে ইচ্ছা করছে, মানে যখন আপনি একটা কালারফুল একটা এটা কিন্তু ইংলিশে কভার পেজ, একদম কভার পেজটা হচ্ছে এটা। তো দেখতে কিন্তু আসলে খারাপ লাগছে না, খুব সুন্দর এবং প্রত্যেকটা বই স্যার আলাদা ইউনিক কালার আসলে, এবং আন্তর্জাতিক বিষয় বলে দেখাই, আন্তর্জাতিকের জন্য কিন্তু আলাদা একটা পেজ। বাংলাদেশটাও কিন্তু ভালো স্যার, এই যে বাংলাদেশটা অস্থির কিন্তু এই যে কভার গুলো আছে বা এটা আসলে অনেক দিনের রিসার্চের ফল। পিতাবাড়ির যে আর&ডি টিম আছে সেই আর&ডি টিমের অনেক দিনের রিসার্চের ফল এই যে লেকচার শিট গুলো আছে, এবং সেখানে প্রতিটা টপিকের প্রশ্নগুলো শেষ হওয়ার পর সেই টপিক থেকে যে সকল প্রশ্ন এসেছে স্টুডেন্টরা যেন বোর্ড না হয়, আমাদের এই লেকচার শিটটা সাইকোলজিক্যালি এমন ভাবে আসলে ডেভেলপ করা যেন স্টুডেন্টরা ক্লাসে 3-4 ঘন্টা যখন ক্লাস করবে তারা যেন বোর্ড না হয়। একটা কথা অ্যাড করি একটু, আমাদের বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করা একটা সো টাফ একটা ব্যাপার। হ্যাঁ অবশ্যই, এবং এই টাফ ব্যাপারকে দেখাচ্ছে অনেকে এমন ভাবে নিয়েছে যে এত পড়তে হয়, অনেক পড়তে হয়, কিন্তু এটা কিন্তু বিদ্যার্থী অনেক সহজ করে দিচ্ছে। মানে অনেকের কাছে ধোঁয়াশা, আসলে এটুকু পড়লে হবে, মানে এরকম লাগে যে এটুকু পড়ে বিসিএস হবে, এরকম একটা ধোঁয়াশা কিন্তু কাজ করছে। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে কি, মানে কতটুকু পড়লে বিসিএস হবে এটা কিন্তু আদতেই আসলে কেউ বলতে পারবে না। তো ফ্যাক্ট হচ্ছে বিসিএস এর মানে পড়ার পরিধির শেষ নাই, অনেক পড়তে হবে। কিন্তু প্রিলিমিনারিকে কিন্তু যদি আপনি একটু, মানে ওই যে একটা কথা কিন্তু আছে, হ্যাঁ এটা বলে থাকি মাঝে মাঝে আমরা, যে বিসিএস এ এসে আপনাকে জানতে হবে আপনি কি পড়বেন আর কি বাদ দিবেন। তো কি পড়বেন এটা জানার থেকে আগে জানতে হবে কি বাদ দিবেন। এটা কিন্তু বিদ্যার্থী আপনাকে খুব সহজে বাদ দিচ্ছে, মানে কি বাদ দিবেন আপনি বাদ দেন আগে। আর এই জায়গার মধ্যে যদি বিদ্যাবাড়ির মানে বইয়ের পাশাপাশি যদি বিদ্যাবাড়ির টিচার সম্পর্কে বলি, আমরা আমাদের শ্রদ্ধেয় যে প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার, তিনি নিজে একজন বিসিএস ক্যাডার। তো আপনারা জানেন যে এখান থেকে আসলে কোয়ালিটিটা কি যাবে, আমরা আমাদের কথা নাই বললাম, বাট আপনারা জানেন যে প্রতিষ্ঠানটা আসলে কে হ্যান্ডেল করছে। তো সেই জন্য এটা আসলে আপনাদের একটা আস্থার জায়গা, যেটা স্যারের প্রতিনিয়তই স্যারের প্রতি সবাই আস্থা রেখে, মানে বেসিক্যালি স্যারের যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে আমাদের টিচার হওয়ার ক্ষেত্রেও কিন্তু মানে বেশ অনেকগুলো প্রসেস পার করে আসতে হয়। আমাদের কিন্তু স্যার প্রতিনিয়ত কিন্তু ট্রেনিং হয়, এরকম নেক্সট গত উইকে লাস্ট উইকেও আমাদের একটা ট্রেনিং ছিল। প্রতিনিয়ত কিন্তু আমাদের এই ব্যাপারগুলো মানে যুগের সাথে আপডেটেড হয়ে, যেমন আগে একটা সময় স্যার বিসিএস এ 20,000 স্টুডেন্ট টেকাতো, এখন 10,000 টেকাচ্ছে। তো এই যে আপডেটেড যে নিয়মগুলো আছে বা আপডেটেড যে সিস্টেমগুলো আছে এটার সাথে আমরা খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু প্রতিনিয়ত ওয়ার্কশপ করছে, ট্রেনিং করছে, প্রতিনিয়ত এই যে নতুন প্যাটার্নগুলো নিয়ে আসছি। আমাদের তো এখানে অনেকে এর আগেও ক্লাস করছে, আমি এটা বলেছিলাম, আমাদের এখানে অনেকে এর আগে ক্লাস করেছেন। তো ফ্যাক্টটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এর আগে যখন যে কোনো ক্লাসে স্যার ক্লাসে, আমি আমার ক্লাসে স্লাইড পড়াইতাম, হ্যাঁ স্লাইড দেখে যেটা আমরা ফেসবুক লাইভে এসে এখনো করে থাকি, হ্যাঁ। বাট এখন থেকে আমাদের ক্লাসের প্যাটার্নটা চেঞ্জ করছি আমরা, এটা আমাদের নির্দেশনা, আমাদের কিন্তু প্রধান মুকুল স্যারের কাছ থেকে নির্দেশনাটা আসছে, তো এই প্যাটার্নে আসছে। আচ্ছা, আমি যদি লামিয়া হুসাইনের একটু কমেন্ট রিপ্লাই দিই। লামিয়া হুসাইন লিখেছেন যে বিদ্যাবাড়ি গরিবদের জন্য না। আসলে এই ব্যাপারটা আপনারা হয়তোবা জানেন না যে আমরা হয়তোবা দাম নিয়েও কথা বলতাম না এই লেকচার শিটের, বাট একটু স্যার বলতে হয়। তাহলে একটা কথা বলতে হয় কি, লামিয়া হুসাইন, আমরা এটা বিসিএস এর কোর্স নিয়ে আলোচনা করি, আমাদের বিসিএস এর বর্তমান কোর্স ফি মানে ভর্তি চলছে 4,000 টাকা। 4,000 টাকা। সো 4,000 টাকায় আপনি কতগুলা দিন আপনি ক্লাস করবেন, কতগুলা মাস ক্লাস করবেন, এখানে স্যার একটু কথা বলতেই হয়। আমি আসলে এটা ওপেনলি বলা হয়ে যায়, তবুও বলছি, আপনি এখানে 120 প্লাস ক্লাস করবেন, 120টা ক্লাস যখন আপনি করবেন, প্লাস আপনি কিন্তু এখানে 80 প্লাস এক্সাম দিবেন। হ্যাঁ 120 মানে 120টা ক্লাসে 120টা তো টেস্ট দিবেনই, হ্যাঁ। পাশাপাশি দেখবেন যে আপনার হোম অ্যাসাইনমেন্ট রয়েছে, আপনার হচ্ছে যে উইকলি এক্সাম দিবেন, আপনি প্রতি মাসে এক্সাম দিবেন, হ্যাঁ এক্সাম গুলো আছে। পাশাপাশি দেখেন একটু বলি, পাশাপাশি আপনাদের যা দরকার এটা তো বিদ্যালয় দিচ্ছেই। এখন একটা কথা আছে, আপনারা বলছেন না যে স্যার 4,000 টাকা কোর্স ফি যাদের কাছে বেশি হয়ে যাচ্ছে, কিভাবে বেশি হচ্ছে? আপনারা এটা হচ্ছে মে মাস, তো এটা এখন না ধরেন মে মাস হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে প্রায় 10 মাস ধরলাম, আমি মার্চ পর্যন্ত ধরলাম। 10 মাস আপনি ক্লাস করবেন। আপনি 10 মাস যদি ক্লাস করে, আমি 10 মাস দিয়ে ভাগ করি, স্যার
প্রতি মাসে কত টাকা ফি পড়ে? 400 টাকা ফি পড়ে, প্রতি মাসে 400 টাকা ফি পড়ে। এখন প্রতি মাসে আপনি ক্লাস পাবেন কতগুলা? অনেকগুলো ক্লাস পাবেন, মিনিমাম 4টা থেকে, মানে মিনিমাম 4টা ক্লাস পাবে সে, হ্যাঁ মিনিমাম 4টা ক্লাস পাবেন, মিনিমাম 4টা প্রতি সপ্তাহে। তাহলে মাসে পাচ্ছি আমরা প্রায় 12টা, 12 প্লাস আমরা ক্লাস পাই। হ্যাঁ 4টা হলে 12, হ্যাঁ 4টা হলে 12 প্লাস আমরা কিন্তু 4 4 16টা, স্যার ভুল বললাম, 3টা করে হলে 12টা, 16টা করে ক্লাস হয় প্রায়। আচ্ছা 4টা হলে প্রায় 16টা করে ক্লাস পাই আমরা। তো ফ্যাক্টটা হচ্ছে যে প্রতি সপ্তাহে, মানে প্রতি মাসে আপনি 16টা করে ক্লাস পাচ্ছেন। এখানে শুধু এটাই নয়, আপনার যে এই খরচটা একটু দেখতে হবে। আমরা আসলে কেন বলছি, আমাদের তো এখানে টিচার পেমেন্ট রয়েছে, প্লাস বিদ্যাবাড়িতে এখন 200 প্লাস কর্মী রয়েছে, প্রায় 250 জন কর্মী রয়েছে আপনাদের, মানে এই যে সকল কার্যক্রমের জন্য তো রয়েছে। আমি এটা লাইভে বলছি এটা, হ্যাঁ। তো এই যে এত এত কর্মী রয়েছে, টিচার্স গুলো রয়েছে, টিচারদের আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, একটা পেমেন্ট তো স্যার একটা করতে হয় আমাদেরকে, তাই না? তো এই যে পেমেন্ট করার থেকে শুরু করে, হ্যাঁ বিভিন্ন টিচারের পেমেন্ট গুলো আমরা বাদও দেই, আমরা প্রতিষ্ঠান মানে আমাদের এক্সিস্টিং যারা আছে আশেপাশে তারা কত টাকা অফার করছে সেটা দেখলেও, হ্যাঁ এটা পাশাপাশি দেখেন আপনি এই 4000 টাকায় আপনাকে কারা কোর্স দিচ্ছে, যদি কেউ দিয়েও থাকে তাদের মানটা দেখবেন ঠিক কেমন মানের কোর্স দিচ্ছে। আপনারা এই জায়গার মধ্যে জানেন, আপনাদের শ্রদ্ধেয় আমাদের ফুজাইল স্যার থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় সাজ্জাদ স্যার, আমাদের শ্রদ্ধেয় মায়ের প্রধান মুকুল স্যার আছেন, আমাদের শ্রদ্ধেয় সোহাগ স্যার আছেন, পাশাপাশি আমি নিজে কর্মরত আছি, মানে এই বিসিএস থেকে আলহামদুলিল্লাহ 2টো জায়গায় সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো সেজন্য আপনাদের ক্লাসটা কে নিচ্ছে সেটা একটা ব্যাপার আছে। তো সেজন্য যদি আপনার মানে এই জায়গার মধ্যে কোয়ালিটির ব্যাপারটা হয়, নিশ্চয়ই যে রাস্তা স্যার পার করেছে সে আপনাকে গাইড করতে পারবে আসলে এই রাস্তাটা কিভাবে পার হতে হয়। তো সেই জন্য উইথ আ হাম্বল সোল টু ইউ, মানে এতটুকু বলতে পারছি যে আপনার এই মানে যেটা আপনি বললেন যে আপনার বিদ্যাবাড়ি গরিবদের জন্য না বা এই জাতীয় যে ব্যাপারগুলো আছে, আমাদের প্রতিদিন কিন্তু আমাদের পেজের মধ্যে স্যার 4-5টা অ্যাক্টিভিটিস ফ্রি থাকে। 4-5টা অ্যাক্টিভিটিস যে আপনাদের উদ্দেশ্যে ফ্রি থাকে, ব্যাপারটা কিন্তু এমন না যে আমাদের 4-5টা অ্যাক্টিভিটিস আমরা যে ক্লাস নিচ্ছি সেটা ফ্রি, আমাদের ক্লাসগুলো কিন্তু ফ্রি না, বাট আপনাদের উদ্দেশ্যে বিদ্যাবাড়ি সবসময় 4-5টা ক্লাস ডেইলি আপনাদের জন্য ফ্রি রাখে। প্রতিনিয়ত কিন্তু লাইভ ক্লাস চলছে। তো এই যে প্রতিনিয়ত লাইভ ক্লাস যে চলছে, একটা প্রতিষ্ঠান থেকে আপনারা যতটুকু সুবিধা পাচ্ছেন সেই সুবিধার ব্যাপারে যদি ন্যূনতম এতটুকু আপনার মানে হাম্বলনেস না থাকে, তাহলে স্যার একটা কথা বলতে হয়, যারা আমাদের বিদ্যালয়তে ভর্তি ছিল বা ভর্তি আছে, হ্যাঁ এবং ক্লাসগুলো করেছে, তারা কখনো এরকম কথা বলবে না, কারণ তারা জানে যে আসলে ক্লাসে ঠিক কতটুকু তারা হেল্প পায়, হ্যাঁ ক্লাসে যারা। তবে হ্যাঁ এটা বলতে পারেন, যারা ভর্তি হয় না শুধু লাইভ দেখছে, তারা এরকম কথা বলতেই পারে, কারণ জুম ক্লাস না করা পর্যন্ত একজন শিক্ষার্থী কখনোই বুঝবে না যে আসলে বিদ্যালয় ঠিক কতটুকু, মানে টিচাররা কতটুকু মানে কি বলবো এটাকে, মানে ফ্রেন্ডশিপ ওয়েতে পড়ায়, হ্যাঁ ফ্রেন্ডলি ওয়েতে পড়ায়, ঠিক আছে এই অংশগুলো। তো যাই হোক, আমাদের এটা কোনো কথা নয়। আমরা স্যার একটা কথা যেহেতু আসলোই, আমরা একটা কথা বলতেই পারি, কিন্তু আমাদের এই যে লেকচার শিট গুলো রয়েছে স্যার, হ্যাঁ তো লেকচার শিটের প্রাইস কত একটা ধারণা কিন্তু একজন কিন্তু বলে দিয়েছে। লেকচার শিটের প্রাইস কত? জুবাইর আহমেদ বলছে যে বিদ্যাবাড়ি থেকে কম টাকা আর কোথাও কোর্স করে আমার জানা নেই। আর এই জায়গার মধ্যে লেকচার শিটের যে প্রাইসের ব্যাপারটা আছে, এটা একটু আপনারা গেস করেন তো। এই যে 9টা লেকচার শিট আপনারা পাচ্ছেন, এটার প্রাইস কত হতে পারে আপনি একটু গেস করেন তো। সবগুলো লেকচার শিট যদি একবারে আমরা একটু দেখাই, এখানে মোর দ্যান 2000 পেজের উপরে আছে, 2232 পেজ, টোটাল 2232 পেজ আছে। এই 2232 পেজের লেকচার শিট গুলো আপনার কত পে করতে হচ্ছে সেটা একটু আপনারা গেস করেন তো, বা কত হলে আপনারা এটা মানে খুব সাদর আনন্দে নিতে পারতেন, এটা একটু বলেন। আচ্ছা যাই হোক, এখানে মোটামুটি ভাবে সবগুলো রঙিন লেকচার শিট গুলো, হ্যাঁ এবং সেগুলো রঙিন, সবগুলো প্রত্যেকটা কিন্তু রঙিন, এবং ভিতরে পেজ গুলো কিন্তু জোস, মানে আপনি পড়তেও ভালো লাগবে। হ্যাঁ ভিতরে যে পেজগুলো রয়েছে, আমি একটু ক্যামেরার সামনে এসে দেখাই আপনাদেরকে, ভিতরে যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজ কিন্তু আপনার খুব সুন্দর ফরম্যাটে পেজগুলো দেওয়া আছে, আপনার হাতে নিয়েও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। ওকে, আর এতগুলো লেকচার শিট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 1850 টাকা। তবে এখানে স্যার আপনি যে কোনো মাসে নিতে পারেন। অলরেডি 9000 টাকা বলে ফেলেছে, এতগুলো বই কিশোর নন্দী বলছে 9000 টাকা। 9000 টাকা না, আমরা 1850 টাকা, যেখানে কুরিয়ার চার্জ ফ্রি, বাসা থেকে আপনি বইগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এবং স্যার যখন 1850 টাকা, একবারে ট্রাস্ট মি, আমি একটু আগে স্যারের সাথে আমি কথা বলেছি, মানে আমি লাইভটায় আসার আগে আমি স্যারের সাথে আসলে শিওর হয়ে নিয়েছিলাম যে স্যার 1850 টাকা আমরা এটা অফার করছি। আমি ফোন দিয়েছিলাম একটু আগে স্যারকে যে স্যার আমরা 1850 টাকা এটা করছি।
তো পরে স্যার বললেন যে হ্যাঁ 1850 টাকায় আমরা ইয়ে করছি, এটা 1850 টাকায় অ্যানাউন্স করে দাও। তো আমি সেই হিসেবে আর কি পরবর্তীতে আমি নিজে আই ওয়াজ আ বিট সারপ্রাইজড। তো সেই জন্য বলছি যে আপনারা যারা বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছেন, বিদ্যাবাড়ি আসলে একটা পিপল ফ্রেন্ডলি প্রতিষ্ঠান, একটা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। এখানে আমাদের যে খুব বেশি লাভ করে আমরা একেবারে একাকার করে ফেলছি ব্যাপারটা তেমন না। আমাদের যে ব্যাপারগুলো থাকে ব্যাপারগুলো আসলে আপনাদের সার্ভিসটা মানে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করাই থাকে আমাদের একমাত্র লক্ষ্য। জি স্যার। স্যার একজন কমেন্ট করেছেন যে স্যার ভর্তি হলে তো লেকচার শিট এমনিতেই দেয়। জি, ভর্তি হলে লেকচার শিট এমনিতেই দিয়ে দিই আমরা, তো সেটা পিডিএফ ফ্রেম ফ্রিতে দিই। হ্যাঁ, পিডিএফটা সুন্দর আমরা আমরা এখানে যেটা আমরা দেখাচ্ছিলাম, হ্যাঁ এই যেটা দেখছি আমরা এভাবে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা পিডিএফ মানে আলাদা কিছুই না, আপনাকে ফোন থেকে পড়তে হবে। হ্যাঁ, ফোন থেকে বা আপনি হচ্ছে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে পড়বেন, প্রিন্ট করেও পড়তে পারেন। হ্যাঁ, আপনি প্রিন্ট করেও পড়তে পারেন। প্রিন্ট করে পড়তে একজন বলছে যে স্যার আমি 50 টাকা কম দিয়েছি, আপনি 50 টাকা, এরকম তো হয়, এরকম হাজার হাজার হচ্ছে আমাদের স্টুডেন্টরা রিকোয়েস্ট করছে বা এরকম হয় মাঝে মধ্যে। তো সেজন্য হ্যাঁ আর প্রিন্ট করে ফেললে কিন্তু আপনাদের খরচটা বেশি যাবে। এই যে 2250 টাকার যে প্রিন্ট, আপনার 2250 পেজ, আপনি প্রতি পেজ যদি এক টাকা করেও প্রিন্ট করেন, মিনিমাম এই যে কালার পেজগুলো মিনিমাম 10 টাকা, আর যদি সাদা কালো প্রিন্ট করতে চান, সাদা কালো প্রিন্টটা মিনিমাম হচ্ছে স্যার কত, 5 টাকা না মিনিমাম? আমরা যদি মিনিমাম একটা কম টাকা চলে আসছে, এখন কমে চলে আসছে। তাহলে যদি আপনি 1 টাকা করেও ধরেন, 1 টাকা করে এক পেজ প্রিন্ট করবেন, আপনার 2250 টাকা এমনিতেই যাচ্ছে, 2232 টাকা। এটা সম্ভব না স্যার, না একেবারে প্রত্যেকটা ক্লাসে আপনি প্রিন্ট করা আসলে সম্ভব না, এটা পসিবল না স্যার, এটা পসিবল না। তো সেই জন্য এই ব্যাপারটা আসলে আপনারাই বোঝেন, আপনারা প্রত্যেকে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা আসলে ওই পরিমাণ একটা ব্যাপার আছে। আমি যখন যে কোনো একটা বই, আমি বাংলা বইটা হাতে নিই, এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য, এই বইটা হাতে নিয়ে যখন আমি পড়বো, মানে এই পড়াটাই আমি এখানে পড়ছি, এই পড়াটা আমি এখানে পড়বো, ফোন থেকে আমি এখানে দাগাইতে পারছি না, এই যে আমি দাগাইতে পারছি না, আমি হাতে ধরতে পারছি না, বাট এটা আমি হাত দিয়ে ধরে আমি শুধু দাগাইতে পারবো, প্লাস কি আমি এখানে নোট করতে পারবো, আমার কোনো ডকুমেন্ট প্রয়োজন হয়, এটা কিন্তু বেটার। মানে অবশ্যই এটা খারাপ নয়, যারা ফোনে পড়তে পারেন অনেকে হয়তো পড়তে পারে, আমার ক্ষেত্রে এটা হয় না। ফোনে যে জিনিসটা আছে ওইটা আমাকে আগে প্রিন্ট করে নিয়ে আসতে হবে, ওটা প্রিন্ট করে মানে খাতা কলমে আমি দাগাবো, তারপর পড়া হবে। এটাই আসলে স্টাইল। আপনি যত বেশি দাগাবেন বইয়ের সাথে তত বেশি পরিচিত হবেন আপনি। মানে আপনি বইকে দাগালে সেই জায়গার মধ্যে আপনার মানে মাথার মধ্যে একটা সাইকোলজিক্যালিও কাজ করে যে আমি এই জিনিসটা পড়েছি, এই টপিকটা আমি পড়েছি। কি স্যার এটা হয় না? এটা আমার কাছে নতুন না, কারণ এই বইটাই যদি আমি না দাগাই, মানে আমি পড়ে ফেলছি কিন্তু আমি দাগাই নাই, আপনি দেখেন কিন্তু যখন নতুন লাগবে এরপরে আবার দিতে পড়ি মনে হয় কিছুই পড়ি নাই, কিছুই পড়ি নাই। দাগানোর এই ব্যাপার একটা, কিন্তু এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে যে বিভিন্ন কালার ইউজ করা আর কি। আচ্ছা স্যার প্রাইমারি, আচ্ছা যাই হোক। তো যেটা বলছিলাম যে ইংরেজি লেকচার শিটটা দেখেন, এই যে টপিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে, এখানে যদি আমরা একটু ভেতরে যাই, যেখানে আছে আপনার পরবর্তীতে দেখেন প্রশ্ন কেন্দ্রিক যদি একটু বলি, বলা হচ্ছে দ্য পুলিশ ড্যাশ ইনফর্ম ইয়েস্টারডে, যেটা হচ্ছে 42তম বিসিএস এর একটা প্রশ্ন, পাশে আনসার দেয়া আছে এবং এটা টিচার স্টুডেন্ট প্র্যাকটিসের মধ্যে। তাহলে আমরা কি জানি, সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়ে যায়। এখানে যদি একটা খেয়াল করে দেখি আমরা, সাবজেক্টটা কিন্তু পুলিশ কালেকটিভ নাউন, আমরা কি জানি কালেকটিভ নাউন হিসেবে যখন একটা কালেকটিভ নাউনের পূর্বে যখন আর্টিকেল থাকে মানে দা থাকে, তখন কিন্তু সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। তো এই পুলিশের পূর্বে দা থাকার কারণে সেটা প্লুরাল কমন নাউন হয়ে গিয়েছে এবং তার ভার্বটি স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্লুরাল ভার্ব হয়ে যাবে এখানে। তাহলে দেখেন তো ইজ প্লুরাল না, ওয়াজ প্লুরাল না। এখন আর ওয়্যার এর মধ্যে ওয়্যার আছে, ওখানে ওয়্যার আছে এবং এখানে আর আছে। এখন কথা হচ্ছে যে স্যার এটাও তো প্লুরাল এটাও তো প্লুরাল, কোনটা অ্যানসার নিব? একটু খেয়াল করে দেখেন এই জায়গায় কি কথাটা লেখা আছে, ইয়াস্টারডে মানে কি গতকাল, তাই তো? তাহলে গতকাল যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে কি আর হবে? গতকাল কি ওয়্যার না? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মটা আছে সেটা যদি আমি পরবর্তীতে, যেহেতু আজকে আমাদের ওই রকম ক্লাস না যে আজকে আমরা খুব পড়াবো, তো সেই জন্য আমি পরবর্তী যে কোনো ক্লাসে এটা ক্লিয়ার করে দিব। বাট এই যে আর না হয়ে জায়গায় ওয়্যার হলো। সিমিলারলি এর পরের যে কোয়েশ্চেনটা আছে, দ্য টিচার সেড দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান, চিরন্তন সত্য 36তম বিসিএস এ আমরা কি জানি, চিরন্তন সত্যের ক্ষেত্রে সবসময় ভার্বটি তার প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সবসময় চিরন্তন সত্য হয়ে থাকে, বা চিরন্তন সত্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাতে পারি। সেক্ষেত্রে অবশ্যই এখানে মুভস দ্য সান, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যায়। দেখলাম আমরা ইংরেজি যে ব্যাপারগুলো সম্পর্কে ডিটেইলে আলোচনা আছে এই যে উপরের যে জায়গাগুলোতে।
পরবর্তীতে যদি আমরা তারপরে আরো দুই একটা লেকচার শিটে যাই স্যার, আমরা আরো দুই একটা দেখাই অবশ্যই অবশ্যই। তাহলে আমরা যদি এর পরবর্তীতে আরো দুই একটা লেকচার যেটা কমেন্ট যদি পড়ি এখান থেকে পাশাপাশি অনেকে কমেন্ট করেছে যে 47 বিসিএস কোর্স বা 48 বিসিএস যেরকম স্বপ্নচূড়া বিউটি পার্লার কমেন্ট করেছেন যে আপনাদের 48 বিসিএস এ ভর্তি হওয়া যাবে। জি, স্বপ্নচূড়া বিউটি পার্লার আপনি অবশ্যই 48 বিসিএস এ ভর্তি হতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি যারা 47 বিসিএস কোর্সে ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন আমাদের হটলাইনে যোগাযোগ করে। ওকে, নাম ছিল স্বপ্নচূড়া বিউটি, আইডির নাম ছিল এরকম আর কি, স্বপ্নচূড়া বিউটি পার্লার, স্বপ্নচূড়া বিউটি পার্লার। দ্যাট ওয়াজ ইউনিক নেম। স্যার এটা কোথায় স্যার? এটা আমি জানি না আপনি কোথায় আছেন, এই স্বপ্নচূড়া বিউটি পার্লারটা কোথায়, এটা আমাদের পরবর্তীতে যে কোনো কারণে যদি আমরা বলতে পারি যে আমাদের বিউটি পার্লারও কিন্তু স্টুডেন্ট আছে, আমরা চেয়ার টেবিলদেরকে তো পড়াই, ঠিক আছে, বিউটি পার্লারও পড়ে ফেলি আমরা। আচ্ছা, ঝুমু কমেন্ট করেছে তার প্রাইমারি কোর্স কি শুরু হয়েছে? জি ঝুমু, প্রাইমারি কোর্স শুরু হয়েছে, অ্যাডভান্স প্রাইমারি এবং নিবন্ধন, হ্যাঁ অ্যাডভান্স কোর্স কিন্তু চলছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলুন দেখে আসি বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কথা বলতে চাই, একদম বাংলাদেশ অ্যাফেয়ার্স তো অনেক হিউজ সিলেবাস, সাধারণ জ্ঞান, হ্যাঁ যেটা হচ্ছে অসাধারণ জ্ঞান, সাধারণ এটা হচ্ছে পুরাই অসাধারণ। হ্যাঁ, তো এখানে প্রাচীন কাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষি, সংস্কৃতি থেকে শুরু করে একদম অনেক কিছু রয়েছে, অনেক অনেক অনেক, এইগুলোই কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু, আপনাদের লেকচার ভিত্তিক আলোচনা। তো লেকচার 1 এ যেটা আলোচনা হবে, দেখেন একটু যদি কন্টেন্টটা দেখি আমাদের লেকচারগুলো কিভাবে সাজানো হয়েছে। লেকচার 1 এ যেটা আলোচনা হবে এটাই কিন্তু আলোচনা, এই সিলেবাস আলোচনা হবে, বাংলা জাতির উদ্ভব ও বিকাশ হবে, এরপরে কি প্রাচীন কাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষি ও সংস্কৃতি এবং বাংলার প্রাচীন জনপদ থেকে মুঘল শাসনামল পর্যন্ত, এটা লেকচার 1 এ থাকবে। এটা কিন্তু স্যার পড়াবে লেকচার 1 এ, এবং এটার পাশাপাশি যদি আপনি ক্লাস করেন এবং যদি লেকচার শিটটা পড়েন, তো আমার মনে হয় না যে এখানে থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা আপনার প্রশ্নটা বাদ দেওয়া মিসিং হবে আর কি। হ্যাঁ স্যার, ওকে, বিসিএস এর যে বাংলাদেশ অ্যাফেয়ার্স স্যার যেটাকে বললো যে অসাধারণ জ্ঞান, আসলে অসাধারণ জ্ঞান, কারণ দুনিয়াতে যে কোনো কিছু আপনাকে যদি প্রশ্ন করে বলা হয় যে এটা জানেন নাকি, আপনাকে সেটা যদি আপনি না জানেন বলতেই পারে যে তুমি সাধারণ জ্ঞান জানো, এটা তো সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান বা অসাধারণ জ্ঞানের পেজ, মানে বইয়ের যে পেজ আছে, সেই বইয়ের পেজ আছে আমাদের 291 পেজ। এই 291 পেজে আপনার বিসিএস এর প্রিপারেশন কভার হবে 30 মার্কসের, 30 মার্কসের বিসিএস এর প্রিপারেশন কভার হবে। এবং এছাড়া তো ক্লাসের মধ্যে যদি কোনো কিছু আপডেটেড থাকে, এবং আরেকটা খুব ভালো দিক আমাদের বইয়ের, আপনারা জানেন যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের স্যার কিছু কিছু জিনিস হচ্ছে কি ইনফরমেশন চেঞ্জ হয়। যেমন আপনারা জানেন যে আমাদের কি জিআই পণ্য মাসে মাসে চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে তো আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলাম, জেনে আসলাম একটা, দেখলাম 2 দিন পর আরেকটা হয়ে গিয়েছে। তো আমাদের সাজ্জাদ স্যার যখন প্রতিনিয়ত এই যে জিআই পণ্য আবার সামনে যখন এগুলো নিয়ে ডিল করতো, তো আমি পরে স্যারকে দেখে আসলে খুব মায়া লাগতো যে প্রতিনিয়ত এগুলো কিন্তু আপডেটেড হচ্ছে। তো সেই জন্যই আপডেটেড ইনফরমেশন বা যে কোনো ব্যাপারে যদি অসামঞ্জস্য আপনার কাছে মনে হয় যে অসামঞ্জস্যপূর্ণ কোন একটা ইনফরমেশন যেটা আপনার খটকা লাগছে, আপনি এই কিউআর কোডটা আছে বইয়ের পেছনে, এই কিউআর কোডের মধ্যে স্ক্যান করে আপনার কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বা আপডেটেড যে লেটেস্ট ইনফরমেশন আছে সেই লেটেস্ট ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু অত্যাধুনিক একটা প্রযুক্তি নিয়ে আসছে বিদ্যাবাড়ি। তো সেই জন্য অবশ্যই এই যে 291 পেজের বইটা আছে আপডেটেড হবে। আপনি অন্য যে কোনো প্রকাশনের বইতে হয়তো আপডেটেড ইনফরমেশন গুলো পাচ্ছেন না, আপনি সেই ইনফরমেশন গুলোর উপরে রিলাই করে আপনার 3-4 বছর থাকতে হচ্ছে। মানে ফ্যাক্টটা হচ্ছে আমি যদি বইটা কিনি তো দেখা যাচ্ছে এখন থেকে বিশেষ পরীক্ষা তো হবে সেই আমার 25 সালে, এর মধ্যে অনেক তথ্য আসবে, এই তথ্যগুলো আমি কোথায় পাবো? তাহলে তো আমাকে নতুন করে কিনতে হবে, দরকার নাই। কারণ এখানে আমরা কিউআর স্ক্যান কোড দেওয়া আছে, স্যার যেটা বললো একটু আগে, এইখানেই আমরা স্ক্যান করে যখনই আপনি স্ক্যান করবেন তখন পর্যন্ত যে সকল আপডেট গুলো আসছে এই আপডেট গুলোর সঙ্গে সঙ্গে আপনি তখন পেয়ে যাবেন। মানে আপনাকে আলাদা করে কিনতে হবে না, আলাদা করে কোনো কেনার প্রয়োজনই হচ্ছে না। তো সেই জন্য এটা কিন্তু স্যার একটা লং টাইম ইনভেস্টমেন্ট। আমাদের সময় যদি আমার সময় যদি এই বইটা থাকতো তাহলে কিন্তু স্যার আমি খুব উপকৃত হতাম যে এটা অবশ্যই ভালো একটা বিষয় ইনফরমেশন গুলো, কারণ আমরা শুধু এতটুকু ইনফরমেশনের জন্যই কিন্তু আমরা নতুন করে বই কিনি, তাই না? নতুন করে বই কিনি কিন্তু এতটুকু অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য, যেটা আসলে প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনার। তো স্যার এরপরে যদি আমরা আরেকটা বইয়ের মধ্যে যাই, বাংলাদেশ বিষয় বলে আমরা দেখে ফেললাম যেখানে 291টা পেজ আছে এবং 291 পেজের মধ্যে আপনার 30 মার্কসের প্রিপারেশন কিন্তু কভার হয়ে যায়। এখানে রয়েছে কি আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিকের রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই। আন্তর্জাতিকের লেকচার শিটটা কেমন? এই যে এটা কি আন্তর্জাতিক? হ্যাঁ, ও আন্তর্জাতিক, এটা সুন্দর, তো সুন্দর আছে, প্রত্যেকটা কভার পেজটা কিন্তু জুস করা হয়েছে আসলে, সত্যি তাই। তো যারা হচ্ছে যে অনেকে বলছে স্যার আলাদা করে কোনো বই কিনতে হবে কিনা স্যার, আলাদা করে বই আসলে মানে এত সত্যি কথা বলতে কি স্যার এত তথ্য এটা মনে রাখলে তো হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। মানে আমরা অনেক বই পড়ি, সত্যি কথা বলতে অনেক বই পড়ি, এত বই পড়ি যে অনেকের কাছে বইয়ের পাহাড় আছে, অনেকের কাছে আছে। তো ফ্যাক্টটা হচ্ছে কিন্তু কোনো বই সম্পূর্ণভাবে শেষ করি না, খাপছাড়া শেষ করি। এখান থেকে
একটু ওখান থেকে একটু এভাবে পড়ি, কিন্তু আপনি একটা বই কমপ্লিট করেন ইনশাআল্লাহ আপনার পিছনে তাকাইতে হবে না, পেছনে তাকাতে হবে না। আর এখানে একটা ব্যাপার আছে কি, আমরা অনেকে আসলে সাজেস্ট করে থাকে যারা ক্যাডার হয়েছে আগে পরে, তারা অনেক সময় আমি দেখেছি বিভিন্ন ভিডিওর মধ্যে গিয়ে বলে যে কয়েকটা প্রকাশনী বই পড়ো বা এই প্রকাশনী পড়েছো সেই প্রকাশনী পড়ো। আমার কাছে কেন জানি এই কথাটা খুব একটা বেশি অথেন্টিক লাগেনি বা এই কথাটা আসলে এক্সপেরিয়েন্সের সাথে যায়নি। ব্যাপারটা হচ্ছে কি, বিসিএস এ আপনি 10টা বই একবার করে পড়ার থেকে, ধরেন আপনি 10টা বই একবার করে পড়েছেন, এই একবার করে পড়ার থেকে একটা বই যদি আপনি 10 বার করে পড়েন, প্রিলিমিনারি পাস আপনিই করবেন। একটা বই 10টা বই একবার করে পড়েছেন মানে আপনার দক্ষতা কম আছে। 10টা বই জানেন কিন্তু একটু জানেন, কিন্তু একটা বই, বাজারে এমন কোনো বই নাই যেখানের মধ্যে খুব কিছু একটা আছে যেটা অন্য কোনো বইয়ের মধ্যে নাই, সেই বইয়ের থেকে শুধু বিসিএস আসে, এমন কিন্তু না। বাট ওই বইটা, একটা বইকে ধরে যদি সেই বইটাকে আপনি বেশি বেশি করে শেষ করতে পারেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যায় বিসিএস পাস করাটা। এবং সেটা এক্সপেরিয়েন্সও বলছে, এটা আগে পরে যারা কোয়ালিফাই করেছে তাদের ব্যাপারে তাদেরকেও একটু জিজ্ঞাসা করে নিবেন যে আসলে এই জায়গাটার মধ্যে একটা বইয়ের উপর রিলাই করে সেই বইটার উপর আস্থা রেখে বারবার সেই বইটাকে চেষ্টা করা, এবং সেই বইটাকে শেষ করার মাধ্যমে কিন্তু সর্বোচ্চ সাফল্য এখান থেকে আনা সম্ভব। আচ্ছা স্যার, অনেকে দাম জানতে চাইছে যে স্যার অল সেট বইয়ের দাম কত, যেটা আমি অলরেডি এর আগে বলে দেওয়া হয়েছে আমাদের বলে দেওয়া হয়েছে, বাট আরেকবার আমরা যদি বলে দেই, আমাদের এখানে আপনার হচ্ছে যে 9টা টোটাল শীট রয়েছে। স্যার আসলে 11টা শীট। তো স্যার 11টা বই, 11টা বই, এখানে দুটো সাবজেক্টে আমরা দুটোকে মার্চ করেছি, যেমন ইংরেজি সাহিত্যর সাথে ইংরেজি গ্রামারটাকে মার্চ করেছে, এখানে আমরা 35 মার্কসের মার্চ করে দিচ্ছি। আবার পাশাপাশি ভূগোলের সাথে নৈতিকতাকে আমরা মার্চ করে দিচ্ছি, যেখানে দুটো সাবজেক্ট আছে। আসলে টোটাল 11টা বই হওয়ার কথা ছিল, বাট আমাদের এখানে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ কমিয়ে যেখানে 9টা বই নিয়ে আসছি, এবং সেটার জন্য সর্বোচ্চ কম, এটা আসলে আমার আইডিয়া নাই স্যার। অনেকে মনে হতে পারে স্যার এটা অনেক, যে 1850 টাকা তো অনেক টাকা, আসলে অনেক টাকা, অনেক টাকা। তো ফ্যাক্টটা হচ্ছে যে এই যে আপনি বইগুলো দেখেন, 9টা বই পাচ্ছেন আপনি 1850 টাকা করে, এবং 9টা বই না, টোটাল 11টা সাবজেক্ট রয়েছে, বিষয়ভিত্তিক 11টা, মানে বিসিএস এর পূর্ণাঙ্গ কিন্তু বই আপনি পেয়ে যাচ্ছেন এক সেট। আমি যখন 41তম বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য বই কিনেছিলাম স্যার, আমি এটা ব্যাক ইন 2019, তখন আমি যখন প্রথম বাজারে গিয়েছি বই কেনার জন্য, আমি টোটাল 4000 টাকার বই কিনেছিলাম। ফার্স্ট টাইম, কিন্তু আমার ওই 4000 টাকার বই কিন্তু আমার পরবর্তীতে ওইটা দিয়েই যে হয়ে গিয়েছে তা কিন্তু না। বাট ওই এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমি 41তম কোয়ালিফাই করেছি, 43, 44 তিনোটাই কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ। তো সেই জন্য বলছি যে ওই এক্সপেরিয়েন্স থেকেও যদি হয়, এই 1850 টাকার বইটা যদি তখন থাকতো আমার জন্য, তখন হয়তো আবার লাইফ অনেক ইজি হয়ে যেত। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে যদি আমরা দেখেন আন্তর্জাতিক বিষয়গুলো, যেখানে 280+ পেজ আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য আচ্ছা, একজন বলছেন যে বাজারে কি বইটি পাওয়া যাবে? না স্যার, এটা বাজারে আমরা ছাড়ছি না, এটা একান্তই যেহেতু এটা রিসার্চ করা একটা বই, তো সেই জন্য মানে লেটেস্ট যত টেকনোলজি আছে। একটু যদি দেখাই স্যার আন্তর্জাতিক কি অবস্থা। আন্তর্জাতিক থেকে দেখেন, প্রথম যে লেকচারটা রয়েছে আমাদের, এটা হচ্ছে আপনার ইউরোপ মহাদেশ। কত সুন্দর, মানে এটা হচ্ছে দেখেন মহাদেশ ও অঞ্চল পরিচিতি, প্রথমে ইউরোপ ও অন্যান্য মহাদেশ। ইউরোপ মহাদেশে দেখেন ইউরোপের আপনার কোথায় কি রয়েছে, একেবারে এখানে স্যার পোস্টমর্টেম হয়ে গেছে। হ্যাঁ, ইউরোপে দেখেন উত্তর ইউরোপে 8টা দেশ, কি ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। দক্ষিণ ইউরোপে কয়টা, পূর্ব ইউরোপে কয়টা, এরপরে পশ্চিম ইউরোপে কয়টা, পশ্চিম ইউরোপ রয়েছে, পূর্ব ইউরোপ, মধ্য ইউরোপ। বেশি প্রশ্ন আছে যে বাল্টিক অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এই যে কোনটি ককেশাস অঞ্চলের দেশ নয়, কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বা দেশ নয়। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে দেখেন সাজানো হয়েছে। সাবেক যুগোস্লাভিয়া কয়টা দেশ ছিল। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি শুধু এটা ইউরোপ দিয়ে না, বা দেখেন ইউরোপের দেশ এবং রাজধানী, কোন দেশের কোন রাজধানীর নাম কি, এবং এটার জন্য কিন্তু আলাদা বইও কেনে, আলাদা বই কিনে অনেকে। হ্যাঁ, তো দরকার কি, এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এটা মানে আপনি বাসায় পড়লে, মানে একটা কথা বাসায় ঠিক বলা ঠিক নয়, আপনি যদি নিজেই এটা বাসায় পড়েন, মানে যে কেউ যদি পড়ে এটা, ওনার কিন্তু অনেকটাই হয়ে যাবে। এটা হচ্ছে এই অংশগুলো, এবং পাশাপাশি আমাদের এই ইয়েগুলো রয়েছে। আর এই বইগুলো নিলে কি 47তম বিসিএস প্রিলিমিনারি টেকা সম্ভব? হ্যাঁ, অবশ্যই টেকা সম্ভব, এটা বলছে আমাদেরকে মল্লিক। তো অবশ্যই টেকা সম্ভব, কিন্তু সেজন্য আপনার আসলে খালি বুক না স্যার বই কিনলে টাকা সম্ভব, মানে ও বই সেটা আমি বলছি, কতটুকু পড়েছেন সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে কতটুকু মানে পড়া নিয়ে যেতে পেরেছেন। বই তো এরকম, মানে যদি বই কিনেই যদি সম্ভব হতো, তাহলে দুনিয়াতে এমন অনেক বড় লোক আছে যারা ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে স্যার। তারা বইয়ের সেট কি, তারা একটা প্রকাশনী বানিয়ে ফেলতো। বই কিনলেই তো হবে না, সেটা পড়তে হবে, এবং পড়ে পরীক্ষার হল পর্যন্ত কতটুকু আপনি নিয়ে যেতে পারছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছি যে দেখেন এই গোছানো একটা বইয়ের ইনফরমেশন সবগুলো। আমি আরেকটা জিনিস যদি অ্যাড করি স্যারের সাথে, যে কোনো বইয়ের বাজারে যে কোনো বইয়ের ইনফরমেশন কিন্তু সেম,
নতুন কোন ইনফরমেশন স্যার বিসিএস এ এমন কোন বই নাই যে আসলে ওখান থেকে বিসিএস এ প্রশ্ন আসবে, সব বাজারের বইগুলো কিন্তু এটা ইনফরমেশন স্যার কোনো প্রকাশনী বলতে পারবে না যে কোনো প্রকাশন, হ্যাঁ তারা কেউ কাউকে ফলো করছে। কিন্তু আমি যদি বলি এই জায়গার মধ্যে গোছানোটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি দেখেন যে কোনো প্রকাশন, আমি নাম বলছি না, যে কোনো প্রকাশনীর বইটাই আমাদের প্রকাশনীর বইটা আসলে অন্য যে কোনো প্রকাশনীর থেকে ডিফারেন্ট কেন? এই যে বললাম, এই যে দেখেন স্যার যেটা দেখালো যে আপনার দেখেন নরওয়ে, সুইডেন, নার্ডিক রাষ্ট্র, পাশাপাশি মানে যে কোনো একটা চ্যাপ্টারের জন্য যে কোনো ভাবে মানে যে কোনো জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা যেভাবে আলাদা করে এবং তারপরে সেই জায়গা থেকে যেভাবে প্রশ্ন এসছে, দেখেন আপনাকে মাত্র আমাদের টিচাররা পড়িয়ে নিয়ে আসবে যে এই ইউরোপ মহাদেশে বিস্তারিত এবং সাথে সাথে আপনাকে দেখিয়ে দিবে যে ইউরোপ মহাদেশ থেকে যে প্রশ্নগুলো এসছে। মানে আপনার বোর্ড হওয়ারও সুযোগ নাই, আপনার মানে থাকে না একঘেয়েমি লাগার, আপনি একা একা একঘেয়েমি লাগার সুযোগ নাই। তো সেই জন্য এই যে গোছানো যে ব্যাপারটা আছে এই জায়গায় আমরা বলতে পারি এই জায়গায় আমরা এগিয়ে আছি, বা মানে থাকে না যে ভালো সবাই করুক, বাট এটা কিন্তু এই বইয়ের বিশেষত্ব যে সব পুরোটা লেকচারই এই 9টা সাবজেক্টের লেকচারই কিন্তু গোছানো আছে যে কোনো ক্ষেত্রেই। তো যাই হোক, যারা হচ্ছে যে অটোমেটিক আমাদের এখানে ভর্তিকৃত আছে, তারা অর্ডার করেছেন, তারা তো মানে পেয়ে গেছেন বা অনেকে হয়তো পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো এখন কথা হচ্ছে যারা হচ্ছে যে আমাদের এই অংশটুকু থেকে যারা অর্ডার করতে, যারা হচ্ছে, আমি আবারও বলছি আমাদের এই লেকচারটি শুধুমাত্র কিন্তু ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য, আমরা কিন্তু বাইরে বিক্রয়ের যোগ্য নয়, হ্যাঁ, বাইরে কোনো লাইব্রেরিকে দেওয়া হয় না, এরা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন যারা ভর্তিকৃত শিক্ষার্থী। হ্যাঁ, তো যারা ভর্তিকৃত তারা হচ্ছে লেকচার শিটটা অর্ডার করার জন্য আপনারা এই সকল নম্বরে যোগাযোগ করবেন 01896060860 860861626364635, এই প্রত্যেকটা নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করে আপনারা হচ্ছে এই বইটি পারচেজ করে নিতে পারেন। হ্যাঁ, লেকচার শিটটি ফুললি। হ্যাঁ, এই বইগুলো পড়লে কি যে কোনো মন্ত্রণালয়ে টেকা সম্ভব? জি, এই বইগুলো পড়লে যদি আপনি ভালো করে শেষ করেন, এই বইগুলো পড়ে মানে বিসিএস এর প্রিপারেশনটা হচ্ছে মাদার অফ অল প্রিপারেশন, যে কোনো প্রিপারেশন আসলে বিসিএস টা দিয়ে কভার করা সম্ভব। যেরকম একজন লিখেছেন কি আঞ্জুমান লিখেছেন, আঞ্জুমান আখি অর্ডার করতে কি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে? জি, অবশ্যই আপনাকে অর্ডার করতে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আর এটা হচ্ছে আপনার বাসার মানে বাসা পর্যন্ত বইটি চলে যাবে উইদাউট এনি কুরিয়ার পেমেন্ট, এটা কিন্তু ফ্রি আমাদের, একদম কুরিয়ার ফি, এটা একদম ফ্রি, সম্পূর্ণটাই ফ্রি করা হয়েছে। হ্যাঁ, তো যারা লিখেছে আপনারা যারা বিদ্যাবাড়িতে ভর্তিকৃত রয়েছেন এবং বিদ্যাবাড়ি এখনো যারা চান আর কি, এটা কাউকে ফোর্স করা না, যারা ভর্তি হচ্ছেন তারা তো পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, পাশাপাশি আপনারা যদি কেউ হার্ড কপি পেতে চান, হার্ড কপি নিতে চান, তাহলে এখান থেকে আপনারা নিতে পারেন। ওই যে একজন স্মৃতি রানী দাস, ভর্তি ফিটা আর একটু কমিয়ে দেন। ভর্তি ফি আর কমানো কি? আমি তো স্যার, আমি নিজে স্যারকে বলছি, স্যার এত কম টাকায় আসলে বিসিএস এ ভর্তি দেওয়াটা অনেকে কি অন্যভাবে নেবে, আমি নিজে কনফিউজ এত কম টাকায় কেন। হ্যাঁ, এর থেকে কম টাকা আর কোনো কিছু হয়? হ্যাঁ, 12, 14, 15 সকল জায়গায় কিন্তু অন্যান্য কোচিং জায়গায় 20,000 টাকা প্লাসও আছে, এরকম আছে। তো সেজন্য তো সেক্ষেত্রে মানে কত কম, মানে এর থেকে কম হয়? 4,000 টাকা, ঈদের সামনে ঈদ আসছে, একজন কোন আপুরা ড্রেসে কিনবে, একটা ড্রেসের দামই হবে 5,000-7,500 টাকা। আপনি দেখেন নরমালি আমি একটা পাঞ্জাবি কিনতে যান, ভালো মানের একটা যদি পাঞ্জাবি কিনতে যান, দেখবেন যে 3,000 প্লাস চলে গেছে, নাই কিন্তু অবশ্যই। তো ফ্যাক্টটা হচ্ছে যে আমার একটা স্বপ্ন, একটা ক্যারিয়ার, হ্যাঁ, একটা মনে করেন যে আমি সোনার হরিণই বলতে পারি, এটা সোনার হরিণ আমি পেতে চাচ্ছি, আর তার জন্য নিজের জন্য একটা ব্যয় করতে হবে না। যারা নিজের জন্য ব্যয় করেন না, আমারও বলি, দেখেন আমার অনেকেই কিন্তু হাত খরচ বেশি করেন, আমি নিজেও করি, কিন্তু এই হাত খরচটা কার জন্য? আমার জন্য নাকি অন্যের জন্য? তো নিজের জন্য খরচ করতে হবে, নিজেকে যত্নশীল হতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে। আপনি আপনার ক্যারিয়ার গুছাবেন, আপনি বিসিএস ক্যাডার হবেন এই স্বপ্ন দেখছেন, কিন্তু এই স্বপ্নটা বিনামূল্যে হবেন তা নয়, বই না পড়ে হবেন তা না, অবশ্যই গাইডলাইনের মাধ্যমে হতেই হবে, আপনাকে গাইডলাইনে আসতেই হবে, আমাদের কাছে হোক বা অন্য যেখানেই হোক, কোনো বড় ভাই হোক, কোনো অন্য যে কেউ হোক, অবশ্যই স্যার গাইডলাইনে আসতেই হবে। কারো না কারো কাছে আপনাকে পরামর্শ নিতেই হবে, বা আপনি নিয়েছেন, ফলো না করেন বাট আপনি নিয়েছেন, এটা কিন্তু হয়ে থাকে স্যার। কারো না কারো পরামর্শ কিন্তু নিয়ে আমরা কিন্তু পথ চলি, তো এই পথ চলা বিদ্যাবাড়ি সহজ করে দিচ্ছে। হ্যাঁ, তো ফ্যাক্টটা হচ্ছে নিজের প্রতি যত্নশীল হতে হবে, নিজের প্রতি যত্নশীল হলে আপনাদের কোর্সটার মধ্যে স্যারের সাথে যদি একটু অ্যাড করি, এখানে আপনাদের কোর্সটার মধ্যে স্যার স্পেশাল আমাদের শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার যে কেয়ার লাইফ ক্লাসটা, হ্যাঁ অবশ্যই একজন বিসিএস ক্যাডারের কাছ থেকে আপনি যখন কেয়ার লাইফ ক্লাস নেবেন, আপনি যখন জানবেন যে আসলে বিসিএস প্রিপারেশনটা কিভাবে নিতে হয় বা স্যার কিভাবে নিয়েছিলেন, কিভাবে আসলে গাইডলাইনটা যখন স্যার দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো অনেক সহজ হয়ে যায়। এই কেয়ার লাইফ ক্লাস কিন্তু আপনি যখন মানে এই ক্লাসটার মধ্যে কোনো কিছু পড়ানো হবে না, জাস্ট আপনাদের সমস্যা সম্পর্কে জানানো হবে, সেটার সলিউশন বলে দেওয়া হবে এবং আপনাদেরকে মোটিভেশন দেওয়া হবে। এই জিনিসটা কিন্তু বিদ্যাবাড়িতে আপনার সাইকোলজির সাথেও কিন্তু অ্যাটাচ হয়ে যায় জিনিসটা।
যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন মাত্র 4,000 টাকা, মানে মাত্র, মানে এটা কিছুই না, সিরিয়াসলি এটা কিছুই না, কিন্তু 4,000 টাকা অতি সামান্য একটা ফি। এই ফিটাও যদি কারো কাছে বেশি হয়ে যায় তার ভাই ভর্তি হওয়ার দরকার নাই, ডিরেক্টলি বলে দিচ্ছি এটা। মানে এর থেকে কম ফিতে বিসিএস এ ভর্তি হবেন, এটা আসলে কিন্তু ভাবা যায় না। আচ্ছা, এবং 120টা ক্লাস হচ্ছে যে হ্যাঁ 120টা ক্লাস পাচ্ছেন, মানে আর আপনাদের যে মানে বিসিএস এ যে লেকচার, মানে কি বলা যায়, আমাদের এখানে ভর্তি হতে হবে ব্যাপারটা এমন না, আমাদের যে অনলাইন কার্যক্রম আছে সেগুলোর মধ্যে আপনারা ফোকাস রাখেন। এরপরে যদি আমরা কিন্তু সবসময় বলে থাকি আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসগুলো আছে, এছাড়া আরো যে যাবতীয় ক্লাসগুলো আছে, এই জাতীয় ক্লাসগুলো সম্পর্কে কিন্তু আমরা মানে ফ্রিতে মাঝে মধ্যে করার জন্য ইনভাইটেশন দেই, জুম আইডি দিয়ে দিই। তো সেই জন্য আপনারা কার ক্লাস করছেন, কিভাবে ক্লাস করছেন, ওই যে স্যার যেটা বললেন যে আপনারা ক্লাস জুমে ক্লাস যারা করছেন না তারা হয়তো বা এই জাতীয় কথাগুলো বলতে পারছেন। তো আপনারা যখন জুমে একটা দুটো ক্লাস করবেন না 4,000 কি স্যার, তখন 8,000 টাকা দিতে আপনারা রাজি হবে। জুম ক্লাস করলে আপনারা বুঝবেন যে আসলে কেমন হয় আপনাদের ক্লাস, তখন আপনার স্যাটিসফ্যাকশন যখন ডাবল হবে। আমাদের এমনও আছে স্যার, বিসিএস এর এক স্টুডেন্ট আমাদের এই প্রতিষ্ঠানের একজন টিচারের ক্লাস করে পরবর্তীতে সার্ভিসে ফোন দিয়ে কান্না করছিলেন এই কারণে যে আসলে এই গাইডলাইনটা তিনি আগে পাননি কেন। তো এই গাইডলাইনটা তিনি আসলে এত আবেগ আপ্লুত হয়ে, প্রাইমারিতে এরকম অনেক হয়েছে, হ্যাঁ প্রাইমারিতে এরকম অনেক মানে আপুরা ছিল যারা গৃহিণী, হাউস ওয়াইফ, বাচ্চা কাচ্চা হয়েছে, তারা কিন্তু মানে লাইভ ক্লাসে, এমনকি মানে আমাদের যখন জুমে ক্লাস নিতাম তখনই কিন্তু বলতো স্যার বিদ্যাবাড়ির খোঁজটা আগে কেন পাই নাই, হ্যাঁ মানে আফসোসটা ওদের আগে কেন পাই নাই, এটা ছিল। তো যাই হোক, মোটামুটি ভাবে আজকে স্যার আমরা এই পর্যন্তই শেষ করছি। আপনাদের সাথে এই জাতীয় ব্যাপারে আরো বিস্তারিত কথা হবে পরবর্তী যে কোনো একটা লাইভে। একটা অ্যানাউন্স করে দিই, আজকে কিন্তু রাত 9টায় যারা লিখিত পরীক্ষা দেবে এই নিবন্ধনে, হ্যাঁ নিবন্ধনের লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের জন্য স্পেশাল লাইভে আমি এবং স্যার দুজনেই থাকবেন রাত 9টায়। আচ্ছা, আর একটা জিনিস আমি যদি শেষ করার আগে, স্যার একজন বললো শীটগুলোতে নাকি অনেক ভুল আছে আর বাজারের বইগুলো থেকে নাকি কপি করা, এটা নিয়ে কিছু বলেন। আসলে সত্যি কথা বলতে গেলে কি, যে যখন একটা গোছানো কার্যক্রম কেউ নিয়ে আসে, বাঙালিদের জন্য স্যার একটা কথা আছে কিন্তু, যে বাঙালিদের দোজকের মধ্যে কিন্তু আলাদা করে কোনো গার্ড রাখতে হবে না। মানে বাঙালিদের দোজকটা যেটা থাকবে ওটার উপর দিয়ে যদি কখনো খোলা থাকে, সে জায়গার মধ্যে যদি কেউ পার হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়, ওই জায়গার মধ্যে কোনো আলাদা দারোয়ান রাখবে না, কারণ একজন উঠে গেলে আরেকজন তাকে নামিয়ে দিবে, এমনিতেই কেউ উঠে যাবে সেটা সে আসলে দিবে না। তো সেজন্য এটা আসলে আপনারা নিজেরাই যাচাই করুন, যেহেতু আমরা বলছি যে এখানে প্রতিনিয়ত এই লেকচার শিটটা কয়েক ধাপে কয়েকবার করা হয়েছে, মানে চেক করা হয়েছে, প্রুফরিড করা হয়েছে। পাশাপাশি যদি কোনো অসামঞ্জস্য থেকে যায়, মানুষ মাত্রই ভুল, man to err is human and forgiveness is divine। তো সেক্ষেত্রে এই যেটা আমি বলছিলাম যে আপনার এই বইয়ের মধ্যে অত্যাধুনিক যে কিউআর কোড আছে, যদি কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো একটা তথ্য আপনি পান, আপনি কিউআর কোডে স্ক্যান করবেন, দেখবেন একেবারে ডিটেইল যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা চলে আসছে। এটাই হচ্ছে এই বইয়ের স্পেশালিটি। তো সেজন্য এটা নিয়ে আপনার টেনশনই করার প্রয়োজন নেই যে কোনো ভুল আছে কিনা, কারণ ভুল থাকলে তার থেকে বড় ব্যাখ্যা এখানেই আছে। তো সেজন্য আর বাজারে এমন কোনো বই আসলে নাই যেখানে 100%, কারণ এখানে পারসেপশন ডিপেন্ড করে। স্যার এখান থেকে আপনি দেখেন তো এটা কত, আমার কাছে 6 মনে হচ্ছে, ওই পাশ থেকে যদি আমি দেখি স্যার, ওই পাশ থেকে দেখলে 9 মনে হবে। এক্স্যাক্টলি এরকম বাজারে হাজার হাজার ইনফরমেশন আছে, যখন এক দৃষ্টিকোণ থেকে একজন একটা বলছে, আরেক দৃষ্টিকোণ থেকে আরেকজন আরেকটা বলছে। তো সেজন্য এটা আসলে কখনোই সার্বজনীন কোনো কিছু না যে এই বইয়ে ভুল আছে বা ওই বইয়ে ঠিক আছে, এটা আসলে পারসেপশন। ঠিক আছে, আশা করছি ব্যাপার নিয়ে আর কোনো কনফিউশন নেই। ঠিক আছে স্যার, যদি শেষ করে দিই আজকে তাহলে এই পর্যন্ত রাখি, ইনশাআল্লাহ দেখা হবে আবার ঠিক রাত 9টায় আপনাদের সবার সাথে। আমরা থাকবো নিবন্ধনের লিখিত প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।